সম্রাট প্রতিদিন আমার শরীরে মাছের আঁশ লাগিয়ে দিতেন। সেই আঁশের ধারালো প্রান্তের ঘষায় চামড়া ফেটে রক্তবিন্দু বেরিয়ে আসত। যতক্ষণ না সারা শরীর আঁশে ভরে যেত ততক্ষণ তিনি ক্ষান্ত হতেন না। এরপর সম্রাটের আদেশে আমাকে জলে সাঁতার কাটতে হতো। তখন শরীরে সেই আঁশগুলো এক অদ্ভুত উজ্জ্বলতায় চিকচিক করে উঠত, আর তিনি কোনো শিল্পকর্ম দেখার মতো মুগ্ধ হয়ে আমাকে দেখতেন। এক রাত কাটানোর পর সম্রাট যখন ঘুম থেকে জেগে উঠলেন তখন রাজসভায় যাওয়ার সময় প্রায় পেরিয়ে যাচ্ছে। আমি তাড়াহুড়ো করে তাকে পোশাক পরিয়ে দিচ্ছিলাম, কিন্তু অসাবধানতাবশত তার কোমরে আমার অন্তর্বাস বেঁধে ফেললাম। ফলস্বরূপ তিনি যখন রাজসভায় গেলেন তখন এটি উপস্থিত শত শত কর্মকর্তার হাসির খোরাকে পরিণত হল। তিনি এতটাই রেগে গেলেন যে তারপর থেকে আর কোনোদিন আমার প্রাসাদে পা রাখলেন না। শুরুতে আমি তাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছি। প্রতিদিন সম্রাটের শয়নকক্ষের দরজায় গিয়ে মাথা ঠুকে ক্ষমা চেয়েছি। এমনকি তার প্রিয় লাল রঙের পোশাক পরে বরফের মধ্যে নেচেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। তিনি আমার দিকে আর ফিরেও তাকালেন না। এভাবে অবহেলায় কেটে গেল দীর্ঘ 50টি বছর। আমি এখন রাজপ্রাসাদের গভীরে বসবাসকারী এক বৃদ্ধা, যার চুল পেকে সাদা হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সম্রাট আমার পদমর্যাদা কখনো কমিয়ে দেননি। রানীর পরেই যে সম্মান ও সুযোগ সুবিধা পাওয়ার কথা, আমি তাই পাচ্ছিলাম। এখন আমার অনেক অবসর, হাতে প্রচুর অর্থও আছে। তাই সম্রাটের অনুগ্রহ পাওয়ার আশা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আজ রাতে আমি যখন ঘুমানোর জন্য সাজসজ্জা খুলছিলাম তখনই হঠাৎ খবর এলো যে সম্রাট আজ রাতে আমার কাছে শয্যা গ্রহণ করবেন। আমি হতভম্ব হয়ে গেলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না। এত বছর আগে সেই সব রীতিনীতি আমি ভুলেই গিয়েছি। আমি দ্রুত আমার সেই যৌবনকালের প্রিয় লাল রঙের পোশাকটি খুঁজে বের করলাম। আমার সাজগোজ শেষ হওয়ার আগেই সম্রাট এসে উপস্থিত হলেন। 50 বছর পর দেখা হওয়া সেই পুরুষটির শরীর এখন বার্ধক্যে নুয়ে পড়েছে, চুলে পাক ধরেছে, কিন্তু তার দেহভঙ্গি এখনও আগের মতোই ঋজু ও উন্নত। আমরা মুখোমুখি বসলাম। দীর্ঘ সময় পর দেখা হওয়ায় কি বলবো তা বুঝতে পারছিলাম না। অবশেষে সম্রাট নিজেই 50 বছরের নীরবতা ভাঙলেন। তিনি বললেন, 50 বছর পর দেখা হলো। ভাবিনি রাজকীয় উপপত্নী এখনও আগের মতোই তরুণী ও সুন্দরী থাকবেন। আমি হেসে সম্রাটের কুশল বিনিময়ের উত্তর দিলাম। আসলে সম্রাট ছাড়া 80 বছরের এক বৃদ্ধাকে আর কেউই তো তরুণী ও সুন্দরী বলবে না। রাতে আমি আর সম্রাট বিছানায় পাশাপাশি শুলাম, কিন্তু আমাদের মাঝখানে তখনও এক দীর্ঘ দূরত্ব বজায় ছিল। কিছুক্ষণ পরই আমি ওপাশ থেকে তার নিয়মিত নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। বুঝলাম, বয়সের ভারে উনার শরীরে আর আগের মতো শক্তি নেই। সেই যৌবনের দিনগুলোর মতো নয়, যখন তিনি রাতভর জেগে থাকতেন এবং ভোরে রাজসভায় গিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়তেন। তিনি আমাকে স্ত্রী নিয়াংজি বলে ডাকলেন। এই ডাকটি অনেক আগের। সম্রাট হওয়ার পর এবং আমাকে উপপত্নীর মর্যাদা দেওয়ার পর থেকে তিনি আর কোনোদিন আমাকে এই নামে ডাকেননি। একসময় আমরা একে অপরের জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়েছিলাম। একজোড়া আত্মা হয়ে থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার জীবনে 3000 সুন্দরী নারী এলো। আমি সেই 3000 প্রেমের ভিড়ে নিজের অংশটুকু পাওয়ার লড়াই করেছি। শেষ পর্যন্ত পঙ্গু হলাম, অবহেলা আর শীতলতা সয়েছি, কিন্তু কিছুই তাকে ধরে রাখতে পারেনি। যাক গে, যা হওয়ার হয়ে গেছে। আমরা দুজনেই এখন বৃদ্ধ। এসব নিয়ে আর না ভাবলেও চলে। তিনি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর আমিও ঘুমানোর চেষ্টা করলাম। স্বপ্নে আমি আমাদের প্রথম দেখা সেই স্মৃতিতে ফিরে গেলাম। সেটি ছিল প্রায় 70 বছর আগের কথা। তখন আমার বয়স 10 আর সম্রাটের বয়স ছিল মাত্র 7। আমি তাকে শহরের উপকণ্ঠের এক পরিত্যক্ত পাহাড়ি মন্দির থেকে খুঁজে পেয়েছিলাম। ছোটবেলা থেকেই আমি অনাথ, ভিক্ষা করেই বড় হয়েছি। এক প্রবল বৃষ্টির দিনে আমি সেই মন্দিরে আশ্রয় নিয়েছিলাম। সেখানে একটি টেবিলের নিচে জবুথবু হয়ে লুকিয়েছিল ভেজা এক শিশু। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠোঁট ছিল নীল। তার হাতে শক্ত করে ধরা ছিল একটি সোনার লকেট। আমি ভেবেছিলাম সে অজ্ঞান হয়ে আছে, তাই সোনার লকেটটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু লকেটটি নিতেই সে শক্ত করে আমার কবজি চেপে ধরল। সে খুব ক্ষীণ স্বরে কিন্তু দৃঢ়ভাবে বলল, আমার জিনিস ধরবে না। আমি ভয় পেয়ে গেলাম। ছেলেটিকে দেখে মনে হচ্ছিল তার আর প্রাণ নেই, কিন্তু গায়ে অনেক জোর। বৃষ্টি থামলে সে চলে যেতে চাইল, কিন্তু আমি তাকে জেদ ধরলাম। বললাম, তুমি আমার হাত ধরেছ, আমার সতীত্ব নষ্ট করেছ। এখন তোমাকে আমার দায়িত্ব নিতে হবে। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, লজ্জায় তার মুখ লাল হয়ে গেল। অনেকক্ষণ পর সে পুরুষোচিত ভঙ্গিতে বলল, আমি বড় হয়ে অবশ্যই এর শেষ পর্যন্ত দায়ভার গ্রহণ করব। তুমি আমার ছোট স্ত্রী শিয়াও চিয়ে হয়ে থেকো। আমি প্রতিবাদ করে বলেছিলাম, আমি বড় স্ত্রী হতে চাই, ছোট স্ত্রী নয়। সে অবাক হয়ে বলল, তুমি এক সাধারণ নিচু বংশের মেয়ে, আমার স্ত্রী হওয়ার যোগ্য নও। আমি পাল্টা প্রশ্ন করলাম, তবে কি তুমি তোমার সেই সোনার লকেটটি আর ফিরে পেতে চাও না? লকেটের কথা শুনে সে ভয় পেয়ে গেল। বিড়বিড় করে বলতে লাগল, যদি লকেটটা হারিয়ে যায় তবে মা আমাকে মেরে ফেলবেন। আমি তখন জেদ ধরে বসলাম, হয় তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে স্বীকার করো, নয়তো আমি লকেটটা দেব না। সে উপায় না দেখে অবশেষে রাজি হল। সেই পাহাড়ি মন্দিরে বুদ্ধমূর্তির সামনে আমরা একে অপরকে 3 বার প্রণাম করে বিয়ের অঙ্গীকার করলাম। সে তার আঙুল কামড়ে রক্ত বের করে আমার কপালে একটি সিঁদুর বিন্দু এঁকে দিল। সেদিন বিদায় নেওয়ার সময় সে বলেছিল সে অবশ্যই আমাকে নিতে আসবে।
কিন্তু আমি জানতাম না যে সে আসলে এই দেশের রাজপুত্র। সে চলে যাওয়ার পর আমি দীর্ঘ 10 বছর তার জন্য অপেক্ষা করেছি। যখন আমার বয়স 20 বছর হল, তখন সে বিশাল সৈন্যবাহিনী নিয়ে আমাকে নিতে এলো। সারা শহর জুড়ে তখন উৎসবের আমেজ, হাজার হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমাদের দেখছিল। সে আমাকে কথা দিয়েছিল সে কেবল আমাকেই ভালোবাসবে, তার জীবনে আর কোনো নারী আসবে না। কিন্তু প্রাসাদে আসার পর সবকিছু বদলে যেতে শুরু করল। হঠাৎ সম্রাট চোখ মেললেন। আমাকে দেখে তিনি মৃদু হাসলেন, যে হাসিতে কোনো রাজকীয় গাম্ভীর্য ছিল না, ছিল কেবল পুরনো দিনের সেই মমতা। তিনি বললেন, গত রাতে আমি স্বপ্নে সেই পাহাড়ের মন্দিরটি দেখছিলাম। মনে আছে তুমি কিভাবে আমার লকেটটি চুরি করতে চেয়েছিলে? আমি হেসেই ফেললাম। সম্রাট দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই 50 বছরে আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু তোমাকে হারাইনি। হয়তো আমি তোমাকে সবার সামনে আমার স্ত্রী বলতে পারিনি, কিন্তু আমার হৃদয়ে তুমিই ছিলে একমাত্র। 70 বছর আগে সেই পাহাড়ি মন্দিরের কথা মনে করিয়ে দিলে সম্রাট হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়লেন। তিনি বললেন, তুমি তো তখন আমার সোনার লকেটটি চুরির চেষ্টাই শুধু করনি, বরং আমাকে একরকম জোর করেই তোমার স্বামী বানিয়েছিলে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তিনি বলে চললেন, আমি জানতাম তুমি লকেটটি নিয়ে পালাবে না, তাই তো আমি ইচ্ছে করেই কয়েকদিন পর সৈন্য পাঠিয়ে তোমাকে খুঁজে বের করেছিলাম। আমি চেয়েছিলাম সেই জেদি মেয়েটি সারা জীবন আমার পাশেই থাকুক। আমি লজ্জিত হলাম। সম্রাট দীর্ঘশ্বাস ফেলে আমার হাতটি নিজের হাতের মুঠোয় নিলেন। তিনি বললেন, সিংহাসনে বসার পর আমি অনেক বাধ্যবাধকতার মধ্যে ছিলাম। রাজ্যের খাতিরে অনেককে বিয়ে করতে হয়েছে, অনেকের সাথে সময় কাটাতে হয়েছে। কিন্তু তুমি যখন সেই লাল পোশাকে বরফের ওপর নেচেছিলে, আমি আড়ালে দাঁড়িয়ে কাঁদছিলাম। তোমাকে দূরে সরিয়ে রাখা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। আমি চেয়েছিলাম তুমি নিরাপদ থাকো, প্রাসাদের বিষাক্ত রাজনীতি যেন তোমাকে স্পর্শ করতে না পারে। আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। দীর্ঘ 50 বছরের অভিমান এক নিমেষেই ধুয়ে গেল। সম্রাট আমার চোখের জল মুছে দিয়ে বললেন, এখন আমাদের আর কোনো পিছুটান নেই। আমি আজ রাতেই ঘোষণা দেব, তুমি আমার প্রধান মহিষী। যদিও আমাদের চুল পেকেছে, বয়স হয়েছে, তবুও আমার কাছে তুমি সেই 10 বছরের ছোট্ট মেয়েটিই আছো। এর পরের দিনগুলো ছিল আমাদের জীবনের সবচেয়ে সুখের। আমরা প্রাসাদের বাগানে একসাথে হাঁটতাম, পুরনো দিনের গল্প করতাম। সম্রাট আর কোনোদিন অন্য কোনো রানীর প্রাসাদে যাননি। তিনি কেবল আমার নিয়াংজি ডাক শুনতে চাইতেন। 70 বছর আগে যে অঙ্গীকার আমরা সেই পরিত্যক্ত মন্দিরে করেছিলাম, জীবনের শেষ প্রান্তে এসে তা রাজকীয়ভাবে পূর্ণতা পেল। লোকেরা বলে, প্রেমে হারানো মানেই শেষ নয়। কখনো কখনো ভাগ্যের চাকা ঘুরতে 50 বছর সময় লাগে, কিন্তু সত্যিকারের ভালোবাসা ঠিকই তার গন্তব্য